কিছু টেকনিক্যাল কারণবশত আজকে রবিবারের এপিসোডটি আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। আজকের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন রাজাদা। এর আগেও আমরা ওনার বাইক রাইডিং করতে গিয়ে কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা জানতে পেরেছিলাম, এবং সেটা যারা এখনো শোনেননি তারা 55 নম্বর এপিসোডটি শুনলেই বুঝতে পারবেন। যাই হোক, অলরেডি আজকে অনেকটাই দেরি করে ফেলেছি এবং আজকের এপিসোডটিও বেশ বড় হতে চলেছে, তাই আর দেরি করব না। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনারা শুনছেন টেরর এফএম। আজকের ঘটনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারাও আমাদের সাথে এই ঘটনা শেয়ার করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন। আর দেরি করব না, তাড়াতাড়ি হেডফোন পরে ফেলুন। শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। সাথে থাকুন, শুনতে থাকুন। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো, কেমন আছো? চলে যাচ্ছে রাজাদা, আপনার কি খবর? আমি ভালোই আছি, ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, গরম কি একটু হলেও কমেছে ওদিকে? গত বছরের মতো নেই, মানে এবছর গরমটা কম। 2-3 দিন হয়তো একটু পড়ছে, কিন্তু সেটাও খুব মাত্রা অতিরিক্ত হচ্ছে না, এবং যথেষ্ট আর্দ্রতা রয়েছে, এবং তার উপরে মানে 2-3 দিন বাদে বাদে একটু করে কালবৈশাখী হচ্ছে। তো সেইটার জন্য গত বছর যেরকম সেই 42-43 হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা এবছর নেই। এটা একটা শান্তি আর কি। আপনার সাথে যখন লাস্ট টাইম কথা হয়েছিল, আপনার থেকে একটা রাইডিং এর ঘটনা পেয়েছিলাম। সারা ভারতে অনেক জায়গাতেই ট্যুর করেছেন। আপনার কাছে আমি এরকম আরো ঘটনা শুনেছিলাম যেগুলো আছে আপনার স্টকে। তো আজকে আপনি কি শেয়ার করতে চান? আপনার কোন ঘটনাটা শেয়ার করতে চান? দেখো, ঘটনা প্রচুর। যদি তুমি বলতে চাও তাহলে আমি বলবো যে সব থেকে ভয়ের মধ্যে কি ঘটনা ঘটেছে আপনার লাইফে, যেটা আপনার মনে হয়েছে যে আপনাকে এখনো পর্যন্ত সেই কথাটা ভাবলে একদম পুরো গা হাত পা কেঁপে ওঠে? তাহলে আমি বলবো যে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, মানে যেটা আমার উপর দিয়ে ঘটে যাওয়া ঘটনা বলবো। মানে আগের গুলো আমার উপর দিয়েই গেছিল, কিন্তু সেইটা তো এক্সপিরিয়েন্স বাইকে যেতে যেতে হয়েছে। কিন্তু এবার যে ঘটনাটা আমি শেয়ার করছি তোমার সাথে, সেটা হচ্ছে মানে আমার সাথে হয়েছিল, মানে আমার পজিশন হয়ে গিয়েছে। মানে আপনার উপর প্রেতাত্মা ভর হয়েছিল? প্রেতাত্মা কিনা আমি বলতে পারবো না, কিছু একটা করা হয়েছিল আমার উপরে, মানে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি যে মানে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যেখানে মানে ওই ভূত প্রেত আত্মা এইগুলো না খুব একটা মানা হয় না, ঠিক আছে? মানে আমার বাবা যেহেতু মানে রিলেটেড টু হোম ডিপার্টমেন্ট, পুলিশ রিলেটেড, তো বাবার কাছে মানে আত্মার ওই ব্যাপারগুলো আছে, কিন্তু ওই মানে ভূত এসে ঘাড়ে চেপে গেল ওই ব্যাপারগুলো মানে একদমই গুরুত্ব দিতেন না। আর মা এতটাই দুঃসাহসী ছিলেন, বা আমিও ছোটবেলায় খুব সাহসী ছিলাম, আগের বার আমি বলেছিলাম। তারপরে আমি কলেজে পড়াশোনার সময়ও সেইভাবে মানে বারবারই মানে একটা মানে আবহাওয়া পরিবারের তৈরি হয়েছিল সবার থেকে যে এগুলো হয় না, এটা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম। মানে যখনই আমরা শুনতাম কোথাও, তো আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ হতো যে এটা বোধহয় সাইকোলজিক্যাল প্রবলেম, বা এটা তোমার ওই স্প্লিট পার্সোনালিটি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এইরকম ধরনের একটা অ্যাপ্রোচ থাকতো। মানে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার একটা সুযোগ খুঁজছেন? আচ্ছা, একদম 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 ভীষণ ভাবে, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত, মানে দরজায় হয়তো করা নাড়ছে, মানে নাড়ার আওয়াজ হচ্ছে, কিন্তু বারবার আমাদের মানে মাথায় এটাই আসবে যে ও তো হাওয়ায় নড়ছে, ও তো ইঁদুরে হয়তো ইয়ে করছে, বা কেউ হয়তো দুষ্টুমি করছে। তো মানে এটা হয় না আর কি, মানে মানা কোনোদিনই হয়নি। কিন্তু মানে আমার জীবনে এতবার এই ঘটনাগুলো ঘটেছে যে এখন মানে তারপরে দেখো, আমি তোমাকে বলেছিলাম পড়াশোনা করেছি এগুলো নিয়ে,
বিভিন্ন মানুষের সাথে আমার ইন্টারাকশন হয়েছে। এবং মানে আমি যেচেও কিছু মানুষের সঙ্গে ইন্টারাকশন করেছি, আবার কিছু কাকতালীয় ভাবে। আজকে যে ঘটনাটা বলবো তার মধ্যে আসবে যে মানে সে কাকতালীয় ভাবে আমার জীবনে এসেছিল এবং আমাকে মানে হি ওয়াজ এ সেভিয়ার আমার জীবনে। তো এটা শুরু হয়েছিল তোমার ওই লকডাউন, মানে সেকেন্ড লকডাউন 2021-এ। 2021-এর ওই মিড, মানে দুর্গাপুজোর বেশ কিছু পরে, মানে দুর্গাপুজো কালী পুজো হয়ে গেছে তখন, মানে শীতকাল পড়ছে কলকাতা শহরে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। তো আমার কিছুদিন ধরে মনে ছিল তখন আমরা বাইক রাইড করে কেদারনাথ থেকে ঘুরে এসেছি। মানে মারাত্মক কিছু এক্সপিরিয়েন্স হয়নি, জানি না, মানে ওই রাইডটাতে আমার সত্যি কোনো এক্সপিরিয়েন্স হয়নি। ঝাঁসিতে যখন রাত্রিবেলা আমরা খেয়ে আসছিলাম, ওই দুর্গটা একটু হয় না, মানে একটু ইডি, একটু হন্টেড এরকম মনে হয়েছিল। কিন্তু হ্যাঁ, মানে কিন্তু সেই মানে কিছু যে এক্সপিরিয়েন্স করা বা কিছু সেরকম কিছু হয়নি। তো যাই হোক, যথারীতি আমরা ফিরে এলাম। দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, দুর্গাপুজোর পরেই ওই ট্রিপটা করে ফিরে এলাম দিওয়ালির দিন। দিওয়ালির পরের দিন আমরা ফিরলাম। ফিরে তো কলকাতায় চলে এলাম। আসার পরে আমাদের ঠিক হলো যে পরের বার আমরা কাশ্মীর টু কন্যাকুমারী একটা ট্রিপ করব। মানে আমার ইচ্ছা ছিল একটা গিনিজ রেকর্ড বা ওই ধরনের ওয়ার্ল্ড রেকর্ড বা কিছুটা করার। আচ্ছা। তো হ্যাঁ, তো যাই হোক, তো এবার ওই শীত পড়ছে, জানলা দরজা গুলো বন্ধ ঘরের, মানে যেরকম হয়। আমার বাড়িটা না খুব পুরনো, মানে 100 বছর পার হয়ে গেছে। তো এবার যে হয় না মধ্য কলকাতার পুরনো বাড়ির জানলাগুলো দেখবে, যেটা পাখি লাগানো বলে না, খড়খড়ি বলে না, হ্যাঁ, উপরে একটা ঘোরানোর মতো সিস্টেম থাকে কাঠের। হ্যাঁ, একটা হ্যান্ডেল মতন থাকে আর ঠাক মতন করা থাকে, ওটা খুলে দিলে ভেতর দিয়ে হাওয়া বয়। মানে আগেকার দিনের, হ্যাঁ, পার্কি বলে অনেকে, পাখি বলে অনেকে খড়খড়ি বলে, ওই ধরনের জানলা। মানে একটা সেট যেটা বাইরের দিকে খোলে সেটা খড়খড়ি লাগানো, আর যেটা ভিতর দিকে ওটা কাঁচের জানলা, মানে কাঠের ফ্রেমের মধ্যে কাঁচ লাগানো। তো ওটা খুব শীত না পড়লে আমরা বন্ধ করি না। তো এবার ওই রকম জানলাটা দেওয়া। তো আমি এরকম শুয়ে আছি, তখন হঠাৎ দেখলাম ওই খড়খড়িটা নড়ছে, মানে একটা খড়খড়ি জানলার, মানে জানলাটা না দুভাগে ভাগ, ওপরে দুটো পাল্লা, নিচে দুটো পাল্লা, ঠিক আছে। আগেকার দিনের জানলা সবুজ রং যেরকম হতো আর কি, সবুজ রঙের জানলাগুলো হয় আর কি। তো ওইটা ডান দিকে, নিচে ডান দিকের পাল্লার খড়খড়িটা খট 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 এরকম করে নড়ছে। তখন রাত্রি 2টো হবে। আমার একটু রাত জাগার একটা প্রবণতা আছে, মানে এটা বহুদিন থেকে। মানে আমি রাত জেগে পড়াশোনা করতাম, ভোরে উঠে পড়াশোনা করতে পারতাম না। মানে আমি ভোরবেলা শুতে যেতাম এরকম 4:30 5টা এরকম, আমি তখন ওটা আমার শুতে যাওয়ার সময়। আচ্ছা। তো সেই মানে অভ্যাসটা রয়ে গেছে আমার। মানে এখনো আমি 1:30 পৌনে 2টোর আগে শুতে পারি না, আমার ঘুম আসে না। যাই হোক, তো এবার শুয়ে আছি, কিছুটা পড়ছিলাম, গল্পের বই টই কিছু একটা পড়ছিলাম। তো এরকম খটখট 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 মানে নড়ছে। একটা পাখি যেন বাইরে থেকে কেউ ওটাকে তোলার চেষ্টা করছে। যাই হোক, আমি ভাবলাম ইঁদুর। মানে ইঁদুর অনেক সময় হয় না, পাস করে, ওই একবার দৌড়ে বাইরে যায়, একবার দৌড়ে বাইরে চলে আসে। তো তখন আমি ব্যাপারটাকে ইগনোর করে গেলাম। পরের দিন আবার ওই রকম যাচ্ছে আসছে, মানে ওরকম খটখট খটখট আওয়াজ হচ্ছে। তো আমি মাকে বললাম, মা, ওই ইঁদুর র্যাট ট্র্যাপ যেগুলো হয় না, ওই গাম র্যাট গামগুলো, ওই আঠার মতন পেতে দিলে ইঁদুর ধরা পড়ে। তো আমি মাকে বললাম, কালকে মা জানলার নিচটা তো এরকম একটু দিয়ে রাখবো। যথারীতি দেওয়া হল, ইঁদুর তো ধরা পড়ে না। নেক্সট দিন ওরকম ঠিক ওই 2:05 এরকম সময় ওই আওয়াজটা আবার খটখট খটখট খটখট। হ্যাঁ, মানে তুমি যদি চাও আমি তোমাকে আওয়াজটা শোনাতেও পারি, মানে ম্যানুয়ালি, মানে আমি করে আওয়াজটা শোনাতে পারি। না, বুঝতে পেরেছি।
হ্যাঁ, তো এবার অদ্ভুত, মানে কেউ যেন তোকে তুলে তুলছে আবার নামিয়ে দিচ্ছে, তুলছে আবার নামিয়ে দিচ্ছে, খট 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 এরকম। তো ইঁদুর তো ধরা পড়লো না। তারপরে 2-3 দিন হওয়ার পরে আমার মনে হতো, দিনের বেলায় না, সন্ধ্যেবেলা হলেই মনে হতো আমি রাস্তায় বেরোলে আমার বাড়িতে, মানে আমি যে জানলাটার কথা বলছি এটা কিন্তু আমার রাস্তার দিকের জানলা, ঠিক আছে? যেহেতু আমার ঘরটাই বলেছি না, আমার মানে ঘরটা একদম রাস্তার উপরে, মানে ওর বাইরে একটা ঝুল বারান্দা আছে, আর ঝুল বারান্দার নিচে একটা খুব বিজি রাস্তা, মানে আওয়াজ শোনা যায়, মানে এত গাড়ি চলে, আর বিজিয়েস্ট রোড যাকে বলে এটা। আচ্ছা, তো যাই হোক, সারা দিন রাত আমার বাড়ির নিচ থেকে গাড়ি যায়, মানে এটা বললে হয়তো তুমি মানে বিশ্বাস করবে না, মানে হয়তো ওই রাতে 3:30, 3:30 ওইরকম সময় একটু হয়তো একটু থামলো গাড়ির আওয়াজ, 3:15, 3টে থেকে 3:15, 3:20 এরকম। তারপরেই আবার সেই ভারী ভারী গাড়ি। কাছেই বড় মার্কেট প্লেস, তো যথারীতি যা হয় আর কি। তো এরকম এবার আমি না সন্ধ্যাবেলা যখন বেরোতাম, এবার ভেতর বাড়িতে কোনো ব্যাপার নেই, বাড়ির ভিতরে আমি রাত করে ফিরতাম, মানে এখনো সিঁড়ি দিয়ে উঠি, আমার কোনোদিন ভয় লাগেনি এই বাড়িতে ছোট্টবেলা থেকে, মানে এত বড় বাড়ি, অন্ধকার থাকে ম্যাক্সিমাম টাইম নিচের দিকটা, কোনোদিন ভয় লাগেনি, এখনো লাগে না। কিন্তু রাস্তায় আমার বেরোলে মনে হতো আমাকে কেউ ফলো করছে, কেউ একটা আমার ফলো করছে। ভালো কথা, হতেই পারে কেউ হয়তো আমাকে স্টক করছে, এরকম আমি ভাবছিলাম আর সেই সময়টা। তো ঠিক আছে, আমি ইগনোর করে গেছি। তো এবার 3-4 দিন হয়ে যাওয়ার পরে না আমার একটা জিনিস মাথায় স্ট্রাইক করলো, যে ইঁদুরটা কি রোজ ওই মানে রাত 2টোর সময় এসেই যাতায়াত করে? মানে এটা তো হতে পারে না, তাই না? মানে হ্যাঁ, যে কোনো দেখো প্রাণীদের একটা টাইম সাইকেল আছে, ওরা ওই 2টোর সময় যদি তুমি কোনো প্রাণীকে রোজ খেতে দাও, 2টো বাজলেই তার মধ্যে একটা ছটফটানি হয়, কিন্তু এটা হয়। এটা আমার ডগি আছে, তো আমি জানি। তো হ্যাঁ, এটাও বলে রাখি, ওই যখন ওই ঘটনা ঘটতো তখন আমার যে ডগিটা, ও কিন্তু না খুব মানে খুব ভয় পেত আর খুব চিৎকার। ওই স্প্যান অফ ধরে নাও হাফ মিনিট, হ্যাঁ, বা 45 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড এই আওয়াজটা হতো। আর ততক্ষণে ও না সে একটা ভয়ার্ত চিৎকার, মানে করে, মানে বার্কিং নয়, যেন মনে হতো যে ও ভয় পেয়েছে। আমি আবার উঠে যেতাম, গিয়ে ওকে আদর টাদর করতাম, বলতাম কিছু হয়নি বাবু, ভয় পেও না, কি হয়েছে। আমি না রিলেট করতে পারতাম না যে ওই আওয়াজটা শুনেই যে ও কাঁদছে, এটাতে আমি রিলেট করতে পারতাম না। আর ম্যাক্সিমাম টাইম আমার সাথে খাটে শুতো, মাঝে মাঝে মাটিতে শোয়, মাঝে মাঝে মায়ের কাছে শোয়। তো 3-4 দিন হওয়ার পরে আমার স্ট্রাইক করলো যে যতই টাইম সাইকেল থাকুক, ইঁদুরের কোন মানে ঠিক ওইরকম কোন টাইম সাইকেল থাকে না। আর একটা পাতা রয়েছে, ইঁদুর তো যেতেও পারবে না, গেলেই ধরা পড়বে, একদম ওই খড়কুড়িটার নিচেতেই ট্র্যাপটা পাতা। তো আমি না সাহস করে একদিন বারান্দায় গেলাম। ভালো কথা, বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম কেউ নেই, বন্ধ হয়ে গেল আওয়াজটা, তারপরে বন্ধ হয়ে গেল। আমি দরজাটা খুলে বারান্দায় গিয়ে দেখলাম, নিচে দেখলাম, আশেপাশে দেখলাম। আশেপাশে আমার বাড়ির থেকে মানে কোনো না মানে আসতেও পারবে না আমার বাড়িতে, এমন মানে পাশের বাড়ি থেকে যদি বা মানে একদম গা লাগোয়া বাড়ি, সেখান থেকে কেউ আসতে পারবে না, মানে দমকলের মই ছাড়া সম্ভব নয়। আমার বাড়ির মানে আমার বারান্দাটা এতটাই উঁচু, খুব উঁচু, মই দিয়ে কাউকে উঠতে হবে, এছাড়া যে কেউ ওই বারান্দা টপকে এসে খটখট করে নেড়ে দিয়ে পালিয়ে গেল ওইরকমও কিন্তু কোনো গল্প নেই। তো এবার বেশ 3-4 দিন 5 দিন এরকম কেটে যাওয়ার পর থেকে যেটা আমার হতে শুরু করলো, যে আমি যখনই রাস্তায় বেরোতাম তখন মনে হতো যে আমার কানের কাছে কেউ কিছু বলার চেষ্টা করছে, ফিসফিস করে। মানে আমি এখনো মানে পরিষ্কার আমার মনে আছে, যেহেতু খুব বেশি দিনের ঘটনা নয়। ঠিক আমি যখন রাস্তায় বেরোলাম, হয়তো আমি একা হাঁটছি সন্ধ্যাবেলা,
খুব বিজি রাস্তা, খুব জনবহুল রাস্তা, সেখান দিয়ে আমি হেঁটে আসছি। হয়তো আমি একটা কিছু মাসকাবারি জিনিসপত্র কিনতে গেছি, আমি বাজার করতে গেছি, তো ফিরে যখন আসছি তখন মনে হচ্ছে না কানের কাছে কেউ বললো ঠিক এইরকম একটা আওয়াজ, এই তুই মরে যা। একদম স্পষ্ট কোনো মানে মহিলার ভারী গলা, মানে যেরকম হয় না মহিলার গলা আর কি, মানে পুরুষের গলাতে গম্ভীর হয়, যাই না, ফিস ফিস করলে হয়তো সবার গলাই একরকম লাগে, কিন্তু আমার যেন মনে হতো কোনো মহিলার গলা ঠিক এইভাবে বলতো, একদম এরকম। তো প্রথম যেদিন আমি জিনিসটা শুনি, আমি খুব চমকে পেছন দিকে ঘুরে দাঁড়িয়েছিলাম যে কেউ কি আমার সাথে ইয়ার্কি মেরে আমার কানের কাছে কিছু বললো। আমি আগের দিনও বলেছিলাম যে আমি যখনই পিছনে কোনো আওয়াজ পাই বা অদ্ভুত কিছু দেখি বা শুনি, আমি কিন্তু চেস করি, মানে আমি ঘুরে দাঁড়িয়ে যাই। তো আমি না ওই রকম ঘুরে দাঁড়ালাম, এদিক ওদিক দেখলাম, কিছু শুনতে মানে দেখতে পেলাম না কাউকে, মানে কিছুই বুঝলাম না। আর আওয়াজটাও সেকেন্ড টাইম যে রিপিট হলো তা কিন্তু হয়নি। বাড়ি চলে এলাম, কাউকে বললাম না কিছু। ব্যাপারটা না আমি ভাবছি কি বলতো, আমার কোন একটা মানসিক কিছু, হ্যাঁ। আর তার কিছুদিন আগেই আমার একটা মিসঅ্যাপ হয়ে গেছিল বাড়িতে, একজন আমার খুব প্রিয় একজন ব্যক্তি, তার মৃত্যু হয়েছিল বাড়িতে। তো আমার মনে হতো আমি হয়তো তাকে নিয়ে খুব চিন্তা করতাম, সেই জন্যই কি কিছু এরকম হচ্ছে নাকি, মানে হয় না হ্যালুসিনেশন হলে মানুষ অনেক কিছু দেখে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, অনেক কিছু শোনে। না, পুরো ব্যাপারটাকে আমি ইগনোর করেছি। যেহেতু আমি রাত্রিবেলা মানে আমি ভোরবেলা উঠে জব করি এবং রাত্রে শোয়ার সময়ও আমি জব করি। আবার একদিন এমন হয়ে যায় হয়তো আমি মানে আমার মানে শুতে যাওয়ার জব আর ওঠার জবের টাইম এক হয়ে যায়, মানে এরকম হয়ে যায়। তো হয়তো কোনো মুভি দেখছি বা কোনো গল্পের বই পড়ছি, পড়তে পড়তে হচ্ছে রাত হয়ে গেল, রাত শেষ, ভোর রাত্রে আমি হয়তো জব করছি। তো জবটা করতাম, করে টরে শুয়ে পড়তাম, ভালো কথা। এইবার শুরু হলো আমার ওই যে কানের কাছে যে কথাটা, মানে ফিসফিসানি যেটা, মানে প্রথম আমি যেটা শুনেছিলাম, ও এবার টাইমিং বাড়তে শুরু করলো। মানে আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ আমার মনে হয় আমার কানের কাছে কেউ কিছু বলার চেষ্টা করছে। বাকি কথাগুলো শুনতে পেতাম না, কিন্তু ওই এই তুই মরে যা, এই কথাটা আমি বারবার শুনতাম। তো এরকম করে যখন মানে হয় না যে মাত্রা ছাড়িয়ে গেলে কোনো জিনিসের, তো আমরা খুব ক্লোজ কাউকে আর কি বলি। তো আমি তখন আমার ভাইকে বললাম, মানে আমি যে বলি না আমার ভাই আমার খুব ভালো বন্ধু, আমার সুরিদ যাকে বলে, তো ওকে বললাম যে রে এরকম এরকম ব্যাপার হচ্ছে আমার সাথে, আমার মনে হয় যেন কানে কেউ কিছু বলছে। আর সাইমালটেনিয়াসলি কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই খড়খড়ি নড়াটা কিন্তু রোজ রাত্রি 2 থেকে 2:05 মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, 45 সেকেন্ড 1 মিনিট। হ্যাঁ, ওটা কিন্তু বন্ধ হয়নি। ওটা আমি কেমন না অভ্যস্ত হয়ে পড়লাম, মানে 1:45 বাজলে আমার মনে হতো যে এইবার বোধহয় আওয়াজটা হবে, এইবার বোধহয় খটখট খটখট আওয়াজটা হবে। আমি অভ্যস্ত হয়ে গেলাম ব্যাপারটা, হচ্ছে আমি আর বাইরেও যেতাম না। তো আমি ওকে বললাম, তো বললো ঠিক আছে দাদা, আমি তাহলে একদিন তোমার বাড়িতে থাকবো, দেখবো তো কি হয়। যা হয় আর কি, প্রতিটা মানুষের তো এক কথায় তো মেনে নেওয়ার মতন, মানে ওরকম ভাবে তো হয় না। প্রত্যেকটা মানুষের মনেই একটা না কৌতূহল হয় যে দেখবো, শুনবো, কি ব্যাপারটা জানবো, ওনা রইলো। আর আমি মাকেও কথাটা মানে বাধ্য হয়ে বললাম, বয়স্ক মানুষ, তবুও যেন কেমন আমি বাধ্য হলাম বলতে যে মা এরকম এরকম হচ্ছে। তো কানে ওই বলাটা বলিনি, বলেছি ওই জানলা খটখট করা। তারপরে মা প্রথমে বললো ইঁদুর, তারপরে আমি বললাম মা ইঁদুর কি রোজ রাত্রি 2টোর সময় আসে? মানে ঘড়ি ধরে ঠিক 2 থেকে 2:05 মধ্যেই ও কি মানে আর ওই 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ও বেরোয় ঢোকে চলে যায়, আর সারাদিন কখনো আসে না, সারা রাত্রে কখনোই আসে না। মা বলে ঠিক আছে আমি দেখবো। সেদিন ছিল
শনিবার, এবং শনিবার ছিল কারণ আমি মন্দিরে গেছিলাম, এটুকুনি আমার মনে আছে, আমি মন্দিরে গেছিলাম। তো যখন ফিরছি তো তখন আমাকে ভাই বলছে যে আজ কিছু শুনতে পাচ্ছ? বললাম না, আজ তো কিছু শুনতে পাচ্ছি না। তো এবার যথারীতি বাড়ি এলাম, বাড়ি এসে ও বললো ঠিক আছে আমি খেয়ে দিয়ে আসছি, এসে আমি ব্যাপারটা শুনবো। এলো, এক্সপিরিয়েন্স করলো, রাত্রি 2টো বাজে ওই রকম খটখট খটখট হচ্ছে। তো মাকে ডাকলাম, মা এলো, মাও জেগেছিল সেদিনকে, মাও দেখলো যেরকম খটখট হচ্ছে। তো মা বললো বাইরে যাস না কেউ, ঘরের বাইরে মানে বারান্দায় কেউ যাস না, ও হতে দে, হওয়ার পরে তো ওটা থেমে যাবে, তারপরে তোরা শুয়ে পড়। তো আমরা যথারীতি শুয়ে পড়লাম। এবার সেই দিনটা ওরকম গেল। পরের দিনও ভাই বললাম আমি পরের নেক্সট দিনও দেখবো। বললাম হ্যাঁ তুই থাক, দেখ কি হয়। ও সেদিনও রাত্রে খেয়ে দিয়ে এলো, সেম জিনিস, মাও সেদিনকে দেখলো। এবার এরকম 2-3 দিন চলার পরে আবার যে শনিবারটা কেটে গেল, শনিবারের দিন তো কিছু হলো না, আমি তো কিছু শুনলাম না। রবিবার আবার আমরা বেরিয়েছি ঘুরতে, আবার ওই কানের কাছে আওয়াজ। এবং এবার কি যেটা হচ্ছে মানে 2-3 দিনের মধ্যে যেটা বাড়তে শুরু করলো সেটা হচ্ছে আমার কানের কাছে কেউ এসে মনে হতো না আওয়াজ, মানে চিৎকার করতো, আচ্ছা, মানে এর একটা বিন্দু এতটুকু, মানে আমি চিৎকারটা অত জোরে করতে পারছি না, ইট ইজ আ ভেরি শ্রিল ভয়েস, মানে মারাত্মক পিচের একটা আওয়াজ। হ্যাঁ, মানে কান মনে হতো না ফাটিয়ে দেবে আওয়াজ। এবং সেই আওয়াজের টাইমিংটা বাড়তে শুরু করে দিল, মানে এবং যতক্ষণ আমি রাস্তায় থাকি, এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ আমার বাড়িতে দুর্গাপুজো হয়। আমার বাড়িতে প্রায় ধরে নাও তোমার 250 বছরের পুরনো মা মঙ্গলচণ্ডী আছেন। আমি যতক্ষণ রাস্তায় থাকতাম ততক্ষণ কিন্তু এই যত রকমের কানের কাছে আওয়াজ, হাবিজাবি সবকিছু হতো। বাড়িতে চলে আসলে কিন্তু আমার কিছু হতো না। বাইক চালানোর টাইমেও কি এই আওয়াজগুলো আসতো কি? মানে একদম একদম একদম, যেটা আমার কাছে একটা আতঙ্ক ছিল, আমি বাইক চালাতে পারতাম না। কারণ কানের কাছে যদি সবসময় এরকম একটা আওয়াজ হয়, দেখো আওয়াজ নানান রকমের হয়। আমি কিন্তু হাইওয়ে রাইড, আমি জানি না অন্য কোন রাইডাররা এক্সপিরিয়েন্স করেছে কিনা, আমি কিন্তু এক্সপিরিয়েন্স করেছি রাজস্থানে, বিভিন্ন জায়গায়। রাজস্থানেরটা মানে খুব প্রকট ভাবে হয়েছিল। নাম ধরে ডাকা, মানে ও রাজাদা, ও রাজাদা দাঁড়াবে, ও রাজাদা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, মানে রাজস্থানের যে মরুভূমি অঞ্চল, মানে তোমার ওই যোধপুর বিকানির হাইওয়ে, অন্ধকার, একটা বাইপাস রোড, দুদিকে শুধু বালিয়ারি, একদিকে রাজাজি ফায়ারিং রেঞ্জ, তার মাঝখানে আমাকে কে চিনবে গো রাত্রি 1:30টার সময়। আমরা আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। সেই এক্সপিরিয়েন্সটা একদিন বলবো পরে। আমাদের পিছনে ডাকাত পড়ে গেছিল, তো সামহাউ উই গট সেভড আওয়ারসেলফ। তো তখন আমরা ওই একটা মানে হয় না, একটা অন্য রাস্তা নিয়েছিলাম, এবং রাস্তাটাকে শ্মশানের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং তারপরে গিয়ে যখন হাইওয়েতে উঠছে ওই জায়গাটাতে কেউ নাম ধরে ডাকছিল, মানে এটা আমরা দুজনেই শুনেছি। হ্যাঁ, মানে আমার বন্ধুরও নাম ধরে ডেকেছে, আমারও নাম ধরে ডেকেছে। আচ্ছা, হ্যাঁ, মানে বারবার, একবার নয় বহুবার। এবং ভয়ঙ্কর কিছু জিনিস হয় হাইওয়েতে, মানে যারা হাইওয়ে রাইড করে বা ড্রাইভ করে যারা, তারা এই ব্যাপারগুলো জানে, সবাই হয়তো খুলে বলে না। বাট আমি এই কারণেই বলি যে ভবিষ্যতে কোনো রাইডার বা কোনো ড্রাইভার যেন বিপদে না পড়ে, মানে এরকম আমার সাথে অনেক হয়েছে। তো সেটা একদিন আরেকদিন বলবো, মানে হাইওয়ে তে পার্টিকুলারলি কি কি ধরনের মানে ভৌতিক এক্সপিরিয়েন্স হয়। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে কি হলো না, আমার মানে শরীরে প্রচন্ড যন্ত্রণা হতো, মানে কোনো কিছু নেই, মানে আমি এমআরআই করাচ্ছি, আমি এক্স-রে করাচ্ছি, আমি ফিজিওথেরাপিস্ট দেখাচ্ছি, কিন্তু কোথাও কোনো রোগের লক্ষণ নেই, কিন্তু অসহ্য শরীরে একটা যন্ত্রণা, এবং তার থেকে মানে মানে শরীরে বেঁকে যেত, মানে এইরকম যন্ত্রণা হতো।
পেন কিলার্স, মানে আস্তে আস্তে না, মানে আমার মনে হতো আমি বোধহয় আর হাঁটতে পারবো না, আমি বোধহয় আর বাইক চালাতে পারবো না। মানে এটা হচ্ছে তোমার ওই 2000 তোমার ওই মানে 21 শেষ হয়ে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম করে চলছে, কানের কাছে ওইরকম একটা বিটিকিচ্ছিরি আওয়াজ, মানে একদম মানে খুবই যাচ্ছে তাই পরিস্থিতি। মানে আমি এরকম হয়েছে যে হয়তো রাস্তায় বেরিয়েছি, আমি কোথায় যাব আমি মনে করতে পারছি না। কেননা কানের কাছে কেউ বলে যাচ্ছে পা দিকে যা, ডান দিকে যা। মানে আমার ভালো বুদ্ধিটা বারবার মনে হচ্ছে যেন আমাকে গাইড করছে যে আমি যেন ওই ভয়েসটার কথা না শুনি। ওই ভয়েসটার কথা যদি আমি শুনি তাহলে হয়তো আমার একটা বিপদ হবে। মানে বারবার রেল লাইনের দিকে নিয়ে যাবার প্রবণতা, বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার প্রবণতা, এগুলো আর কি আমাকে প্রভোগ করতো কানের কাছে কেউ যেন কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এরকম চলতে চলতে একদিন কি হলো, রাত্রিবেলা আমি ঘরে শুয়ে আছি, তো আমার একটি বন্ধুর গলায় আর কি কেউ আমাকে ডাকছে নিচ থেকে। এরকম অনেকেই ডাকে আমাকে রাত্রের দিকে, তো আমার দরজা বন্ধ থাকে, তো এবার নিচ থেকে অনেকেই আমাকে ডাকে বহু কারণে আর কি, বহু বিপদে আপদেও অনেকে নিচ থেকে আমাকে ডাকে। ফোন না করে যেহেতু এলাকার মধ্যে, তো নিচ থেকে একটা হাঁক দিয়ে দিল, আমিও বারান্দায় চলে গেলাম, এরকম হয়। তো সেদিনও এরকম হয়েছে, আমি এরকম, এবং যার কথা আমি বলছি তার একটু নাইট ডিউটিস পড়ে আর কি। তো এবার তার আর কি তোমার মানে ইয়েতে মানে কি বলবো, গলায় আমি শুনতে পাচ্ছি যে আমাকে ও ডাকছে নাম করে, রাজাদা রাজাদা বাইরে আসবে। তো আমি বারান্দার দরজাটা খুলে বাইরে গেছি, তখন রাত্রি 3টে হবে, দেখছি ও নিচে দাঁড়িয়ে রয়েছে। তো আমি উপর থেকে জিজ্ঞেস করছি ওকে, চিৎকার করি, কি ব্যাপার, কি হয়েছে এত রাত্রে তুই? তো বলছে, মানে কথা না বলে মানে হাতের ইশারায় আমাকে বলছে লাফ দাও, জাম্প করো, আমি ধরে নেব, পুরো হাতের ইশারা। তো জানি না কেন আমার ইনস্টিংক্ট কাজ করলো যে এইভাবে তো কেউ বলতে পারে না যে তুমি বারান্দা 3 তলা থেকে ঝাঁপ দাও, আমি তোমাকে লুপে নেবো। মানে কেন এসেছে বলছে না তো, এবং আমার না মানে ভীষণ ভাবে মনে হচ্ছে আমি একটা লাফ দিয়ে দিই। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। এবং এই ঘটনাটা ঘটছে রাত 3টার সময়। রাত্রি 3টে, তখন কিন্তু একদম পুরো রাত্রি 3টে বাজে, মানে কাটায় 3টে বাজে। এবার আমি না ঘরে এলাম, এসে আমার কি মনে হলো, আমি ওকে কল করলাম 2বার 3বারের বেলায় ও ধরলো। আমি বললাম, যে বলে হ্যাঁ বলো দাদা, কি ব্যাপার এত রাত্রে তুমি আমাকে ফোন করলে? আমি বললাম যে তুই কি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছিস? বলছে না তো, আমি তো আজকে বেরোইনি বাড়ি থেকে, মানে আজ আমার ডিউটি অফ। তখন না আমার একটা স্ট্রাইক করে, সত্যি তুই আসিস নি আমার বাড়ির নিচে, কিন্তু আমি তোকে দেখলাম, তুই আমাকে ডাকলি এবং এরকম। তো আমাকে বললো যে তুমি আর বারান্দায় একদম যাবে না, একদমই তুমি বারান্দায় আর যাবে। কিন্তু আমার ওই যে বলে, মানে আমার একটা দুঃসাহস বলা যায়, বদবুদ্ধি বলা যায়, যেটাই যে আর কি অনেকে এরকমও বলেছে, দুর্বুদ্ধি চাপে মাথায়। তো আমি না দৌড়ে গেলাম বারান্দায়, গিয়ে দেখলাম কেউ নেই রাস্তায়। আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে আমার বাড়ির নিচটা ওই 3টে থেকে 3:15-20 অব্দি ফাঁকা থাকে, তারপরে কিন্তু আবার গাড়ি চলাচল শুরু হয়ে যায়। হ্যাঁ, তো মানে একদম ফাঁকা নয়, মানে একটা বাইক হয়তো যাচ্ছে বা একটা হয়তো কোনো গাড়ি যাচ্ছে বা এরকম কিছু, কিন্তু ওই মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে, ফাঁকা থাকে। এই ঘটনাটা যখন ঘটলো, তো আমি না খুব অ্যাওয়্যার হয়ে গেলাম, মানে প্রচন্ড অ্যাওয়্যার হতে শুরু করলাম। এবার না আমার একটু ভয় লাগতে শুরু করলো যে হচ্ছে আমার সাথে, মানে এটা কি হচ্ছে, কি হতে পারে। এবং তার সাথে এমন তীব্র শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা হচ্ছে, কোমর, পা, হাত, পিঠ, ঘাড়, মানে সেই যন্ত্রণা নেওয়া যাচ্ছে না। বারংবার ডাক্তারের কাছে যাচ্ছি, বারংবার ডক্টর কিছু টেস্ট দিচ্ছেন, ফ্রুটলেস, মানে কোনো
এবং বারবার ডাক্তার বলছেন যে হতে পারে হয়তো তোমার সাইটিং নার্ভটা ড্যামেজ হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে না মানে হাঁটা চলা করার ক্ষমতাটা আস্তে আস্তে আমি হারিয়ে ফেলছি। মানে এটা কিন্তু আমার ওই কেদার যাওয়ার সময় থেকেই হয়েছিল, কিন্তু আমি না ব্যাপারটাকে খুব একটা আমল দিইনি। আমি হয়তো হ্যাঁ বাইক চালাই, এত বাইক চালাই সেই জন্যই হয়তো সেটার এফেক্ট আমার শরীরের ওপর পড়ছে। কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেল যে ডক্টর বলছে যে তুমি না আর বছর 2-1 মধ্যে হুইল চেয়ার নিয়ে নেবে, তুমি আর হাঁটতে পারবে। মানে ফিজিওথেরাপিস্টও বারবার বলছে যে দাদা তোমার কিন্তু শারীরিক কন্ডিশন খুব খারাপ, কোনো একটা অজ্ঞাত কারণে ইউ আর লুজিং ইউর মোবিলিটি। আর জানো আমার কাছে খুব কষ্ট হতো, মানে আমি আর বাইক চালাতে পারবো না, আমি আর ঘুরতে পারবো না, আমি আর মানে ভারতবর্ষের অনেকগুলো জ্যোতির্লিঙ্গ বাকি রয়েছে সেগুলো দেখতে পাবো না। তো খুব মন খারাপ হয়ে যেত। এবার এরম করতে করতে 2022 সালের জুলাই মাসে হঠাৎ করেই মা ঘরের মেঝেতে সকালবেলা পড়ে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্ট হলো এবং ওই ফেমার বোনটা ভেঙে গেল। আর এর আগে আমি একটা ঘটনা বলছি, মানে মার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে, মানে ধরে নাও মাস 2 আগেকার ঘটনা। মানে একদিন রাত্রিবেলা এরকম হয়েছে, আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ মানে সন্ধ্যেবেলা, তখন আমার ভাইও ছিল, মা ছিল, আর কেউ ছিল না, কোথাও একটা যাবো মানে বেরোবো আর কি, সিনেমা দেখতে দেখতে যাবো এরকম কিছু একটা ছিল। হঠাৎ আমার মধ্যে কি হলো, মানে ওই একটা প্রবণতা যে বারান্দা দিয়ে ঝাঁপ দিয়ে দেবো, ভরা সন্ধ্যেবেলা, এই নয় যে রাত বা কিছু। তো আমাকে ভাই টেনে এনে বিছানার উপর শোয়ালো। শোয়ানোর পরে আমি জানি না, আমার মাও দেখেছে এবং ভাইও দেখেছে, ফোন বার করে ছবি তোলার মতন প্রবণতাটা থাকে না, এতটাই হঠাৎ করে হয়ে যাবে এবং এত তীব্র একটা ঘটনা যে কেউ যে ফোন বার করে ছবিটা তুলবে এই সময়টা বা ভিডিও রেকর্ডিং করবে এই সময়টা তারা পায়নি। মানে আমার বডিটা বিছানা থেকে প্রায় 1.5 ফুট উঠে গেছিল, মানে মানে অন এয়ার, ইট ওয়াজ ফ্লোটিং অন এয়ার, লিভিটেড করছিল। হ্যাঁ একদম উঠে, মানে এবং বেঁকে গেছিল, যেরকম যে হয় না মানে গামছা নিংড়ালে যেরকম হয়, আপার পার্টটা ডান দিকে বেঁকে গেছে, লোয়ার মিডল পার্টটা বাঁ দিকে বেঁকে গেছে, পায়ের দিকটা আরো নিচের দিকে বেঁকে গেছে। মানে মানুষের শরীর ঠিক ওই রকম ভাবে অতটা ফ্লেক্সিবল নয়, হয়তো হ্যাঁ জিমনাস্টটা পারবেন, কিন্তু সোজা বডিটা 3 ভাগে 3 রকম ভাবে বেঁকে যাওয়াটা খুব টাফ। তো জানি না, মা তো বলেন যে গঙ্গা জল এবং ইষ্টমন্ত্র মার জপ করে আর কি, গঙ্গা জল মাথায় দেওয়া এবং তারপরে অনেক হনুমান চালিসা পাঠ করে চণ্ডী পাঠ চালিয়ে দিয়ে ঘরে আর কি ব্যাপারটা কন্ট্রোলে আনা হয়েছিল। কিন্তু তারপর থেকে ওই কানের গোড়ায় চিৎকারটা রাস্তায় বেরোলে অসম্ভব বেড়ে গেছিল, মাথা সবসময় যন্ত্রণা করতো এবং আস্তে আস্তে ওই মানে হাঁটা চলার মোবিলিটিটা কমতে শুরু করলো। আচ্ছা, তারপরে হঠাৎ করে মায়ের অ্যাক্সিডেন্ট হলো, মা একদমই শয্যাশায়ী হওয়ার পরে আমি ওই যা হয় মাকে নিয়ে পড়ে গেলাম পুরোপুরি। যেটা হচ্ছে সেটার দিকে খুব একটা মানে আমল দিতে পারছি না, ব্যাপারটা একটু কমলো। মানে হয়তো আগে যেটা হতো যে মানে ধরো আমি রাস্তায় 2 ঘন্টা থাকলে 2 ঘন্টাই আমার কানের কাছে কেউ কথা বলে যেত বা চিৎকার করে যেত, সেইটা আর এখন হতো না। এখন এই ক্ষেত্রে কি হলো, ওই দিনে হয়তো একবার কানের কাছে কেউ ফিস করে বললে গেল তোর বেঁচে থেকে কি লাভ, হ্যাঁ ওই 1-2 এরকম বয়সটা শুনতাম, আর বেশি শুনতাম। তো যাই হোক, মাকে এরকম চলছে, মায়ের সেবা চলছে। অগাস্ট সেপ্টেম্বর দুর্গাপুজোর আগে আমি একদিন বললাম যে পুজো আসছে, তো এবার তো আর পুজোর খুব একটা বেরোতে পারবো না, বিকজ মা একদমই শয্যাশায়ী, প্লাস বাড়িতে দুর্গাপুজো আছে, সব মিলিয়ে টিলিয়ে। তো যাই হোক, এনিওয়ে বাইকটা আমার তো খুব প্রিয়, তো ওকে মানে ধোয়াতে নিয়ে যাবো। তো এরকম প্ল্যানিং হচ্ছে। তো ওই হয় না চিটের ভেতরে আমার টুল বক্সটা থাকে,
তাহলে টুল বক্সটা বার করে নিই, হলে ওরা ওই সিট খোলে, টুল বক্স পড়ে যায়, টুলস গুলো হারিয়ে যায়, এরকম হয়েছে আমার সাথে 2-3 বার। আমি না চাবিটা দিয়ে, ভাই ছিল সামনে, চাবিটা দিয়ে সিটটা খুলেছি, খুলে দেখছি ভেতরে একটা কালো মতন কি পড়ে রয়েছে। তো আমি তখন ভাবছি ওটা হয়তো টুল বক্সের যেই কোনো একটা পার্ট আর কি। তো হাতে নিয়ে দেখছি একটা ওই পুতুল, ন্যাকড়ার পুতুল, এই ভুডু ডল হয় না, ভুডু ভুডু হচ্ছে মানে আমেরিকার বা দক্ষিণ আফ্রিকার বা দক্ষিণ আমেরিকার ওই একটা ব্ল্যাক ম্যাজিকের আর কি, এটা এক ধরনের পুতুল হয়। ওর উপরে মানে ক্রিয়া করে, তো এনিওয়ে মানে যাই হোক, ওরা মানে ওই ব্ল্যাক ম্যাজিক করে তার শরীরের বিভিন্ন অংশে শার্প অবজেক্ট বা পিন ফোটানো হয়, এবং যাকে উদ্দেশ্য করে করা হয় তার শরীরে যন্ত্রণা হয় বা ভেঙে যায় বা কিছু। শুনেছিলাম, পড়েছিলাম। দেখো, তন্ত্রকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আমি ওই মানে ভণ্ডামিটাকেও খুব একটা মানি না, কারণ তন্ত্র খুব একটা উচ্চ মানের জিনিস, ঠিক আছে? আমি হয়তো কোনোদিন তোমার সাথে আলোচনা হলে একদিন তন্ত্র নিয়েও বলবো। তো এবার তন্ত্র হচ্ছে একটা ঈশ্বরকে পাওয়ার একটা রাস্তা, সেটা দিয়ে অ্যাকচুয়ালি খারাপ মানুষের করা যায় না। আমরা যে বলি না তন্ত্র মন্ত্র করেছে, তন্ত্র মন্ত্র ইজ নট ব্যাড। যেটা করা হয় যে মানে এই যে বলে না এখন বিভিন্ন দেখবে অ্যাডভার্টাইজমেন্ট, মারণ করা হয়, উচ্চাটন করা হয়, বশীকরণ করা হয়, হ্যাঁ, এইগুলো হচ্ছে পার্ট অফ তন্ত্র। কিন্তু তন্ত্র করে, তন্ত্রবিদ্যা প্রয়োগ করে কারোর খারাপ করা, এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটা আমাদের একটা মিসকনসেপশন আছে। যেটা হয় সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের ক্রিয়া করে খারাপটা করা হয়। কারণ যারা প্রকৃত তন্ত্রবিদ্যা শেখেন বা তন্ত্রবিদ্যা প্রয়োগ করেন, তারা কিন্তু মানুষের ভালো করেন, তারা ইভেলের এগেনস্টে লড়াই করেন। কারণ তন্ত্র হচ্ছে একটা প্রসেস অফ অ্যাটেন্ডিং দ্য সুপ্রিম পাওয়ার, ঠিক আছে? এটা হ্যাঁ, কিন্তু ওই যে বসলাম, ওই হিম হিম হুম হুম করলাম, আগুনের মধ্যে চারটি কিছু ছিটিয়ে দিলাম, ছিটিয়ে লোককে মেরে ফেললাম, এটা কিন্তু হয় না। বিকজ যারা প্রকৃত তান্ত্রিক হন তারা সবসময় বলেন যে তন্ত্রবিদ্যা প্রয়োগ করে যদি কেউ যদি কারোর খারাপ করে, তাহলে তার কাছে সেটা 4 গুণ হয়ে ফিরেছে, 4 গুণ হয়ে ফিরে। হ্যাঁ, মানে আমি যদি তার একটা হাত কাটি, তো মানে ঈশ্বর তার বিনিময়ে আমার মানে 4টে হাত পাই কেটে দেবে, মানে 2টো হাত 2টো পাই কেটে দেবে। তো এই জন্যে বলা হয় যে তন্ত্রবিদ্যায় মানুষের মঙ্গল হয়, কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা ইটস সামথিং এলস, ঠিক আছে? ওটা মানে কিছু নিম্ন মানের কিছু ডেমি গড বা ওই বলে না পিশাচ, হ্যাঁ, তাদেরকে মানে কি বলবো, খুশি করে বিভিন্ন ভাবে, কেউ খাওয়ারে হয়, কেউ অন্য কোনো কাজে হয়, কেউ কাউকে কামনার দ্বারা মানে বশীভূত করতে হয় বিভিন্ন ভাবে, এবং তাদেরকে দিয়ে খারাপ কাজগুলো করানো হয়। মানে প্রেতজনিটা ইজ নট মানে ডিভাইন, ইটস ইভিল, মানে ইটস ইভিল অ্যাক্ট, এবং ইভিল পাওয়ারের দ্বারা এইগুলো করানো হয়। মানে তন্ত্রবিদ্যা যেটাকে বলা হয় সেই জিনিসটা কিন্তু নয়, কিন্তু আমরা এটা একটা ভুল মানে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে মানে তান্ত্রিক মানে সে খারাপ, এবং বামাখ্যাপাও কিন্তু, বামদেবও কিন্তু তন্ত্র সাধনায় দীক্ষিত ছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও কিন্তু ভৈরবী এসে তন্ত্র সাধনায় দীক্ষা দিয়েছিলেন, এবং ভারতবর্ষে অনেক বড় বড় মহাপুরুষ আছেন যারা তন্ত্র মানে সাধনায় দীক্ষিত হয়েছেন, তারা কিন্তু কারোর খারাপ করেননি, উল্টে তারা জগতের মঙ্গল করেছেন, মানুষের মঙ্গল করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি ওটা যখন হাতে নিয়েছি, নেওয়ার পরে তো আমি প্রচন্ড মানে অবাক যে মানে এরকম একটা জিনিস আমি শুনেছি, আমি পড়েছি,
মানে আমি এটা কি দেখছি, মানে আমি এতদিন যেখানে পড়েছি, মানে যেগুলো মানে পড়েছি যেটা সম্পর্কে, বা বিভিন্ন সিনেমায় সিরিয়ালে দেখেছি, হেসেছি যে জিনিসগুলো নিয়ে, সেইটা আমার বাইকের ভেতরে মানে, এবং সে জল জ্যান্ত, তার গায়ে সিঁদুর লাগানো, তার গায়ে মানে মাথার চুল যেটা, মানে ওই পুতুলটা যে জলটার যে চুলটা, দ্যাট ইজ অফ আ রিয়েল হিউম্যান হেয়ার। এবং এই হিউম্যান হেয়ারটা কি আপনার চুলের প্যাটার্নের? হতে পারে মানে ধরে যখন চুলটা যখন ধরেছিলেন তখন সেটা কি মনে হচ্ছিল আপনার চুলের আমি প্যাটার্নের সাথে? আমি চুলটা ধরিনি, আমি পুতুলের কোমরের কাছে ধরেছিলাম, কেন সারা গায়ে পিন ফোটানো। এবং সবচাইতে যেটা আশ্চর্যের জিনিস, সেটা আমি একটু মানে ওই হঠাৎ করে মানে আকস্মিক ঘটে যাওয়া ঘটনাটার মানে ওই ব্যাপারটা থেকে যখন বেরিয়ে এসেছি আর কি, ওই শকটা থেকে, তখন বুঝতে পারছি যে যে জায়গায় পিনগুলো ফোটানো রয়েছে ঠিক সেই জায়গাতেই কিন্তু আমার মানে শরীরে যন্ত্রণা হচ্ছে, কোমর, পা, কাঁধ, ঘাড়, স্পাইনাল কর্ড, পায়ের পাতা। আচ্ছা। একদম ওই জায়গাগুলোতে পিন ফোটানো, এবং পুতুলটা বিভৎস দেখতে। তো কি করা যায়, তো ওটাকে নিয়ে বেরোলাম, বেরিয়ে গাড়ির মানে থেকে পেট্রোল বার করে, আমি শুনেছিলাম যে মানে ইভিল কিছু হলে পুড়িয়ে দিতে হয়, কিছু পাওয়া যাবে, তো ওই ধারণার বশবর্তী হয়ে জিনিসটাকে আমি পুড়িয়ে দিই। পুড়িয়ে দেওয়ার পরে তো যথারীতি তার ঠিক 3 থেকে 4 দিন মানে দুর্গাপুজো তখন একদম আসন্ন আর কি, মানে দিন 15 বাকি এরকম একটা, সারা ঘর ঝাড়ছি, তো হঠাৎ ঝাড়তে ঝাড়তে এরকম কাপড়ের পোটলা পেলাম, তার মধ্যে একটা কড়ি, দুটো কড়ি, একটা পেরেক, একটা কোনো পশু পাখির নখ, কিছু চুল, কিছু সিঁদুর, আর একটা কাগজের মধ্যে কিছুটা লেখা ছিল, মানে এই মুহূর্তে আমার মনে নেই কি লেখা ছিল, কিছুটা লেখা ছিল, মানে অদ্ভুত একটা মানে মানে বাংলা নয়, হিন্দিতে লেখা, কিন্তু মানে কোন একটা মন্ত্র টাইপের কিছুটা লেখা ছিল। আমি আর পড়িনি, আমি আবার ওই ব্যাপারটাকে আর কি পড়িয়ে দিই। পড়িয়ে দেওয়ার পরে মানে একদম আমার খাটের পিছন দিকে ওটা ফেলা ছিল। পড়িয়ে দেওয়ার পরে আস্তে 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 দেখলাম আমার ওই শরীরের ব্যথাগুলো, যন্ত্রণাগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো। কিন্তু ওই কানের কাছে ওই চিৎকারটা, এই কথা বলাটা, ফিসফিসানি, ওটা কিন্তু রয়েই গেছে। আর একদম যে আমি বলবো না যে ওয়ান ডে সার্টেন মর্নিং আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরেই আমার মনে হলো আমার সব ব্যথা গায়েব হয়ে গেছে, আমি একদম সুস্থ হয়ে গেছি, তা কিন্তু নয়। আমি বলছি ইন্টেন্সিটিটা কিন্তু কমের দিকে, মানে কমতে শুরু করলো আর কি ব্যথা। মানে আগে যেরকম আমি পা ফেলতে পারছিলাম না, এখন আমি পা ফেলতে পারছি। আগে যেরকম আমি একদম হাঁটতে পারতাম না, এবার আমি হাঁটাহাঁটি করতে শুরু করছি আস্তে আস্তে। সকালবেলা উঠে একটু হাঁটি, মন্দিরে যাই, ভগবানের পুজো দিই, হেনা তেনা, এগুলো সব চলতে শুরু করেছে। তো তখন তারপরে ধরো তোমার ওই ফেব্রুয়ারি মার্চ 2023 আমরা ওই যেহেতু 22 মার্চ অ্যাক্সিডেন্টের জন্য আমরা যেতে পারিনি বলে আমরা 23 ঠিক করলাম যে আমরা কলকাতা থেকে বাইক নিয়ে জম্মু যাব, জম্মু থেকে আমরা আসব একদম কন্যাকুমারী থেকে কলকাতা, মানে এরকম একটা প্ল্যানিং ছিল আর। আচ্ছা, তো যখন রওনা হলাম, বাড়ি থেকে রওনা হয়ে তোমার পৌঁছালাম, স্মুথলি গেলাম একদম। দোল ছিল সেদিনকে, হোলি ছিল সেদিন, আমরা মাতাজি দর্শন করলাম, করে টোরে আমরা এলাম তোমার উজ্জয়ন মহাকালেশ্বর। মানে ওখান থেকে একদম রাজস্থান হয়ে, আজমের হয়ে, জয়সলমের, আজমের, পাঞ্জাব, লুধিয়ানা হয়ে আস্তে আস্তে নেমে তোমার চিত্তরগড় হয়ে আমরা এলাম উজ্জয়ন। যখন যেদিন এলাম অনেক রাত হয়ে গেছিল ঢুকতে,
তো যাই হোক, ঢুকে ঢুকে তো ওখানে ছিলাম। এবার রাত্রিবেলা রয়েছি উজ্জয়নে, আমার ভীষণ মন খারাপ। মানে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় আর বাঁচবো না, কোনো কারণ নেই। মানে হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, আমি মরে যাবো, মানে এই পৃথিবীতে আমাকে ছেড়ে চলে যেতে হবে, এরকম বারবার মনে হচ্ছে। আর প্রচন্ড একটা মানে মনের ভেতরে কষ্ট হচ্ছে, প্রিয়জনদের কথা মনে পড়ছে। তারপরে তোমার ধরো যারা চলে গেছেন আর কি, যারা বিদেহী, তাদের যেন হচ্ছে চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন যারা আমার মানে আমার আত্মীয় পরিজন যারা মারা গেছেন, তারা এরকম আমার সামনে এসে দাঁড়াচ্ছে, আমাকে ডাকছে স্বপ্নে। কিন্তু মানে স্বপ্ন ঠিক নয়, মানে চোখ বুঝলেই এটা আমার বারবার এক্সপিরিয়েন্স হচ্ছে। তো যাই হোক, পরের দিন সকালবেলা খুব ভোরবেলা উঠে বাবার মন্দিরে গেলাম, গিয়ে ভস্ম আরতি দেখলাম, তারপরে পুজো দিলাম। 2-3 বার গেলাম সেদিনকে মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে আসার পরে আর কোন রকম কিছু মানে কোনো সমস্যা নেই, একদম ভীষণ ফুরফুরে মেজাজ, খুব ভালো লাগছে, মন আনন্দ। একবারও মনে হচ্ছে না আমি মরে যাব বা কিছু এরকম একটা। আর শারীরিক ব্যথাটা তো প্রায় নেই বললেই চলে, মনে হচ্ছে না আমার কোনো কালেই কোনো কিছু ছিল না। এবার ভেরি ফিট, আমার এখনো মনে আছে আমি ওই মহাকাল লোক যে করিডোরটা আছে ওটা দিয়ে আমি দৌড়ে দৌড়ে হাঁটতে হাঁটতে এসেছি। মানে আমার একটা রিল আছে, কালো ধুতি, কালো পাঞ্জাবি, মাথায় কালো পাগড়ি পরে আমি মানে রীতিমতন মানে গট গট করে হেঁটে হেঁটে এসে ওইখানে সামনেটায় মানে বসে মানে ষষ্ঠাঙ্গে প্রণাম করছি। একটা রিল আছে, আমি তোমাকে পাঠাবো রিলটা কোনো সময়। মানে তুমি দেখলে বুঝবে না যে আমার মানে আমি লেংড়ে হাঁটতাম আর কি, মানে এরকম অবস্থা ছিল আমার। তো একদম অদ্ভুত একটা ট্রান্সফরমেশন। এবং মানে আর ওই কানে ওই যে বলাটা, ওটাও কিন্তু আমি আর শুনতে পাচ্ছি। ওটাও মানে কবেতে একদমই গেছিল, কিন্তু ওটা একদমই মানে আর কোন রকম কিছু নেই। মনে হচ্ছিল না যে কেউ আমাকে পিছন থেকে ফলো করছে বা ডাকছে বা কিছু, কোন রকম কিছুই হচ্ছে না। তো তারপরে ওখান থেকে আমরা এলাম বেনারসে এসে আমি মণিকর্ণিকায় বোধহয় বসে আছি। আমার খুব প্রিয় জায়গা মণিকর্ণিকা, বিকজ মণিকর্ণিকা ঘাটে শ্মশানে আর কি, মানে আমি এরকম শুনেছি, এটা মান্যতাও আমাদের সনাতন ধর্মের, যে মণিকর্ণিকার শ্মশানে যারা দাহ হন, যাদের দেহ, তাদের আর জন্ম হয় না, এবং মহাদেব মোক্ষ দান করেন আর কি প্রত্যেকটি আত্মাকে, যাদের দেহ ওখানে, বা যারা দেহ রাখেনও কাশীতে, তাদের আর পুনর্জন্ম হয় না, তারা মোক্ষ লাভ করেন। এবং ঠাকুর রামকৃষ্ণও এটা বলেছেন আর কি, মহাদেব ওখানে নিজে এসে প্রতিটা মৃতদেহ যারা চিতায় তোলা হয়, যে মৃতদেহগুলোকে, তাদের কানে কোনো একটি মন্ত্র দিয়ে যান। মানে যে তারক মন্ত্র বলা হয়, যে যেটা দিলে সেই দেহের সঙ্গে সম্পর্কিত যে আত্মার মুক্তি লাভ হয়, সে মানে জীবন মরণের চক্র থেকে সে বেরিয়ে আসে। তো যাই হোক, অনেক শুনেছি, যার জন্য আমি 6বার গেছি বেনারস, এবং 6বারই প্রচুর এক্সপিরিয়েন্স আছে। ভৌতিক বলবো না, সবসময় অলওয়েজ খুব অলৌকিক ঘটনা রয়েছে বেনারসের সাথে। বেনারস আমার ভীষণ প্রিয় মানে শহর, ভীষণ প্রিয়। তো আমার মানে বেনারস গেলেই মনে হয় যেন আমি নিজের খুব আপন কোন একটা জায়গায় এসেছি, আমার নিজের বাড়ি, নিজের পরিচিত পাড়া, এরকম মনে হয়। তো যাই হোক, এবার বসে আছি এরকম শ্মশানে, তো হঠাৎ একজন মানে সাধু হয় না, সন্ন্যাসী আর কি, এরকম এসে আমার পাশে বসেছেন। বসে আমার কাছে একটা সিগারেট চাই। তো বলছেন বিড়ি হ্যাঁ? তো हम लोग যে বাবাজি हम तो बीड़ी नहीं पीते हैं, तो हम सिगरेट पीते हैं, तो आप चलेगा ये? तो বললাম হ্যাঁ চলেগা। তো আমি এরকম যে ওনাকে দিয়েছি ধরিয়ে, আমি লাইটারটা দিয়ে ওনাকে ধরিয়ে দিয়েছি। জানি অনিয়ার বলা উচিত না, তবুও বলছি। তো তখন ওনাকে আমি ওটা ধরিয়ে দিলাম। তো ওনারাও নানান রকম ধরনের ধূম্রপান করেন সাধু সন্তরা।
তো যাই হোক, উনি অভ্যস্ত। ধরিয়ে তো উনি খুব খুশি হয়ে আমাকে বললেন যে মানে হিন্দিতেই বলছেন, আমি বাংলায় তর্জমাটা করে দিচ্ছি। উনি বলছেন যে তোর ওপরে তো কেউ মানে কর্ণ পিশাচিনী প্রেত প্রয়োগ করেছে। কর্ণ পিশাচিনী, আমি প্রথম মানে কানে মানে ব্যাপারটা শুনলাম, কর্ণ পিশাচিনীটা কি জিনিস? মানে পিশাচ শুনেছি, পিশাচিনী শুনেছি, কিন্তু কর্ণ পিশাচিনী যে বাবা এটা কি? মানে বলছে এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার, জানি না ঈশ্বরের হয়তো অনেক কৃপা তোর ওপরে, তো তুই খুব জোর বেঁচে গেলি, কারণ তোর আয়ুটাকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা কারোর হয়েছিল, কিন্তু তুই কি মহাকাল গেছিলি? আমাকে এরকম ভাবে বলছিলাম যে হ্যাঁ বাবা, আমি মহাকাল গেছিলাম, এই তো মহাকাল থেকেই ফিরলাম। তখন বলছেন যে হ্যাঁ, মহাকালে তো গেলে যে কারোর কাল চক্র যদি থমকে যাওয়ারও থাকে তো অকাল মৃত্যুটা হরণ করেন বাবা মহাদেব ওখানে মহাকালেশ্বর হয়ে। মানে কাল মানে তো টাইম, এবার তোমার যদি আনটাইমলি ডেথ থাকে সেটাকে উনি রোধ করে দেন। তো আমি না তখনও শুনছি, মানে আমি না কেন একটা তন্ময় হয়ে ওনার কথাগুলো শুনছি। উনি বলে যাচ্ছেন যে কর্ণ পিশাচিনী হচ্ছে এমন একটি প্রেত যাকে মানে কেউ কন্ট্রোলে রাখে, এবং সে নাকি যে মানে কর্ণ পিশাচিনী সাধনা করেন যে সাধক, সে নাকি কর্ণ পিশাচিনী থেকে সবকিছু আগাম জেনে নেয়, মানে তার কানে কানে সব বলে যায়। কিন্তু যদি তাকে স্যাটিসফাই না করতে পারে, বিভিন্ন আঙ্গিকে তাকে স্যাটিসফাই করে রাখতে হয়, তো না করতে পারলে সে সাধককে মেরে দেয়। আর কর্ণপিশাচিনীকে বা কর্ণপিশাচকে যার উপরে চালা হয়, এটা কিন্তু পুরোটাই ওই সেই সাধু যিনি ছিলেন আর কি, তার কিন্তু আমি ভার্সন বলছি, মানে তার মুখে যেগুলো শুনেছিলেন। হ্যাঁ, তার মুখে যেটুকুনি শুনেছি। তো বলছেন যে এরকম যে যার উপরে ওটাকে চালা হয়, মানে প্রয়োগ করা হয় আর কি ওই বিদ্যাটা, তার কানের কাছে কনস্ট্যান্টলি তাকে আর কি প্রভোগ করে এরা গিয়ে এই পিশাচ বা পিশাচিনী, যে তাকে মৃত্যু মুখে ঠেলে দেয়, 1 নম্বর। 2 নম্বর, তার কানের কাছে এত চিৎকার করে যে তার কান ঝালাপালা হয়ে যায় এবং সে ডিসিশন নিতে পারে না, এবং অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তার জীবনে। উনি যখন বলছেন তখন আমি তো রিলেট করতে পারছি যে আমার সাথে কি কি হয়েছে। কানের কাছে ওই কনস্ট্যান্ট ফিস ফিস করে বলা এরকম একটা, বা তোর বেঁচে থেকে কি লাভ, বা এই লাভ দে, এই ঝাঁপ দে, এই জলে ডুবে যা, এই কথাগুলো। তারপরে ওই প্রবল চিৎকার ক্যা ক্যা করে কানের কাছে। আমি অনেক সময় ডিসিশন ভুল করে ফেলেছি, অনেক সময় কোনো একটা জায়গায় যেতে গিয়ে অন্য জায়গায় চলে গেছি ভুল করে। মানে একটা বাসে হয়তো উঠবো, ধরো আমি কথা বলছি, আমি তো বালিগঞ্জ যাবো, আমি বালিগঞ্জ না গিয়ে টালিগঞ্জ চলে গেছি, মানে এরকমও হয়েছে। হ্যাঁ, তো উনি যেগুলো বলছেন সেগুলো হুবহু মিলে যাচ্ছে। তো আমি তখন ওনাকে বললাম যে বাবা, এর থেকে বাঁচার উপায় কি? বলছে দেখ, উপায় তো প্রচুর আছে, কিন্তু তুই তো বেঁচে গেছিস, তোর তো ঈশ্বরের ওপর খুব ভরসা আছে, তুই ঈশ্বরকে খুব ভালোবাসিস, এবং দেখবে তুমি আমার লেখা টেখাতেও দেখবে বা কিছু, আমি প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী, মানে মানে ভয় বা ভক্তি দিয়ে নয়, মানে নট আউট অফ ফিয়ার অর আউট অফ, মানে কি বলবো, কোনো, হ্যাঁ মানে কোনো আমার উপরে কেউ জোর খাটায়নি যে তুমি তোমাকে ঈশ্বরকে ভক্তি করতে হবে বা ঈশ্বরকে মানে ভয় পেতে হবে, এরকম কিছু নয়। আমি কিন্তু ঈশ্বরকে খুব ভালোবাসি, মানে আমার গড লাভিং পার্সন। ওই যে বলেছিলেন না সিনেমাটাতে ও মাই গডে, যে মানে গড লাভিং পার্সন নেই, সবাই গড ফিয়ারিং পার্সন হয়। আমি এখন মনে করি এই মানে এত কিছু পার করে দেওয়ার পরে যে আই এম আ গড লাভিং পার্সন। মানে আমার ভালো লাগে ঈশ্বর বস্তুটাকে, আমার খুব ভালো লাগে, পুজো করতে আমার ভালো লাগে, তীর্থ দর্শন করতে আমার ভালো লাগে, মন্দির যেতে আমার ভালো লাগে, কোনো কারণ নিয়ে নয়, কোনো যাচনা নিয়ে নয়, কোনো প্রার্থনা নিয়ে নয়, কোনো আর্জি নিয়ে নয়,
বাট ওই যাওয়াটা, দর্শন করাটা, তার নাম করা, তার মনন, চিন্তন, কীর্তন, এটাই আমার কাছে ভালো লাগে। মানে নট নেসেসারি দ্যাট এভরি টাইম আই ভিজিট আ টেম্পল এন্ড আই সি কি বাবা মা একটা বাড়ি করে দাও, বাবা মা একটা গাড়ি করে দাও, বাবা মাকে একটা লটারি পাইয়ে দাও, আমাকে একটা চাকরি পাইয়ে দাও, এরকম কিন্তু কোনো প্রার্থনা থাকে না। জাস্ট গেলাম, হয়তো গিয়ে বাবার মন্দিরে বা মায়ের মন্দিরে গেলাম, দর্শন করলাম, করার পরে ভালো রেখো, হ্যাঁ সকলকে ভালো রেখো, ব্যাস এইটুকুনি। মানে বা হয়তো শুনলাম কেউ বিপদে আছে, তাহলে তার হয়ে একটুখানি প্রে করলাম। প্রার্থনার তো অনেক অনেক শক্তি হয়, হয়েওছে আমার জীবনে, বহুবার হয়েছে, একবার নয়। সেটাও আমি বলবো যে প্রত্যক্ষ ঈশ্বর অনুভূতি কাকে বলে এবং পজিটিভ পাওয়ার্স কতটা পজিটিভ হতে পারে, সেটাও কিন্তু আমার জীবনে কিন্তু অনেক অনেক ঘটনা রয়েছে। এবং সেটা কিন্তু আমি একা নই, আমি বিশ্বাস করি, আমি জানি তা নয়, কিন্তু মানে বহু মানুষ আছে তারা উপকৃত, আমার দ্বারা নয়, ঈশ্বরের দ্বারা। আমি হয়তো বলেছি ঈশ্বরকে ডাকো, এখানে যাও, ঈশ্বরকে ডাকো, এটা বলো, হয়ে যাবে। মানে তাদের জীবনে এরকম ঘটেওছে ঘটনা। তো আমি প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী। তো আমাকে তখন ওই সাধু বাবা বলছেন, तू तो ईश्वर से प्रेम करता है, तेरा अकाल मृत्यु नहीं है, तो अकाल मृत्यु से बच गया, এরকম ঠিক এই টার্মটা, तू तो ईश्वर से प्रेम करता है, तेरे जीवन में अकाल मृत्यु हो ही नहीं सकता, टल गया, सब टल गया, এরকম ভাবে। মানে হয় না, রাতের অন্ধকারে 1টা-1:30 বাজে, মণিকর্ণিকার ঘাটের পাশের ঘাটটা ফাঁকা, সেখানে এরকম গমগমে গলায় কোন একটা সাধু বাবা বলছেন, মানে আমি মানে অবাক হয়েছি। ভাইও পাশে বসে রয়েছে, ও কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলছি না। বলছেন মানে ওই মানে একটা খুব হাই পিচ একটা ভয়েস, तू तो ईश्वर से प्रेम करता है, तेरा काल मृत्यु हो ही नहीं सकता, মানে ঠিক এইরকম একটা, মানে খুব কনফিডেন্সের সাথে উনি আমাকে জিনিসটা বলছেন। তো তখন আমি বললাম যে বাবা কুছ কিয়া নেই যা সকতা, মানে কিছুই করা যায় না, মানে কোনোভাবেই কি এই জিনিসটা। তখন বলছেন যে আয়েগা আয়েগা वो आएगा, तेरे जीवन में भी वो आएगा, তুই ডর মত বেটা, তোর জীবনেও আসবে, কেউ না কেউ আসবে, এবং তুই ভয় পাস না। তারপরে বলে হঠাৎ উঠে দাঁড়ালেন, হন করে হেঁটে চলে গেলেন। মানে মানে উনি যেন ওইটা, তার আগে আমার মাথায় হাত রেখেছিলেন, আমার মাথায় হাত রেখেছিলেন, রেখে ওই হাতটা রেখেই যেন ঘরটা দিয়ে উনি উঠলেন, উঠে দাঁড়ালেন। আমি এটা বলবো না যে ওনার মাথায় হাত রাখতে আমার খুব শিহরণ হয়েছিল বা কিছু ছিল, কিছু হয়নি, বাট হি ওয়াজ ভেরি পজিটিভ। ওনার কথাটা মানে বলছিলাম আমি, মানে আজও আমার কানে বাজে, উনি যেভাবে আমাকে বলেছিলেন, तू तो ईश्वर से प्रेम करता है, तेरा कुछ हो ही नहीं, कोई तेरा कुछ बिगाड़ नहीं सकता, এরকম একটা দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে আমার জীবনে আমার বলতে গেলে আমার স্পিরিচুয়াল অ্যাডভাইজার এসেছেন, আমার স্পিরিচুয়াল গাইড এসেছেন। তিনি আমাকে বহু দিকে বহুভাবে গাইড করেছেন, এবং তার মুখেও আমি শুনেছি যে এরকম আমার ওপরে ওই কর্ণপিশাচিনী প্রেত আর কি যেটাকে বলা হয়, সেটা প্রয়োগ করা হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমি মানে রক্ষা পেয়েছি, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদে বলবো পেয়েছি। তো তারপরে তো ওই 23 তো এরকম গেল, 23-24, হ্যাঁ। তারপরে ওই 23 সালে যে ওই ঘুরে এলাম, তারপরে তো 24 সালে আর কোনো মানে সেই অর্থে আর মানে কিছু সেরকম হয়। কিন্তু ওই ফেজটা মানে ওই 21 থেকে নিয়ে আর 23 পর্যন্ত আমার মানে জীবনের ঘটনাটা আমাকে হন্ট করে এখনো। এই দুদিন একদিন কালবৈশাখী হচ্ছিল,
তো হঠাৎ করে ওই জানলাটা নড়ছে খটখট খটখট করে, তো আমার হাসি পেয়ে গেছিল। ভয় পাইনি আমি, কিন্তু হাসি পাচ্ছিল, মানে বারবার মনে হচ্ছে যে ঠিক এইরকমই কিছু একটা হতো। এবং আমার একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে আমি করব করে আপনাকে ইন্টারাপ্ট করিনি। ওই জানলার যখন খড়খড়িটা যখন নড়তো, কখনো মানে আপনার মধ্যে ইচ্ছা হয়েছিল যে খড়খড়িটা হাত দিয়ে ধরে আটকে দেবার? হ্যাঁ হ্যাঁ, এটাও হয়েছে। আমি চেষ্টা করেছিলেন? চেপে ধরে আছি, মনে হচ্ছে না ওপার থেকে কেউ খোলার চেষ্টা করছে। এটা প্রথম দিন না, এটা বেশ দিন 15 যাবার পরে এই জিনিসটা আমার হয়েছে। ইভেন আমার এরকম হয়েছে কি খড়খড়িটার ভেতর থেকে টানলে তো উঠে যায়। খড়খড়িটার ভেতরে একটা লম্বা একটা হ্যান্ডেল দিয়ে লাগানো থাকে, টানলে পাক হয়ে যায়। হ্যাঁ, ওই খিড়কি যেটাকে বলা হয় আর কি। ওই আমি টেনেও দেখার চেষ্টা করেছি কে আছে ওপারে, কিন্তু আমি কাউকে দেখতে পাই কাউকে। আচ্ছা, এবং আমি এরকম হয়েছে যে হওয়ার সঙ্গে সঙ্গে আমি জানলা খুলেছি, খটখট আওয়াজ চলতে চলতে আমি বারান্দায় গেছি, আওয়াজ বন্ধ, আমি কাউকে দেখতে পাই। ওই মানে জিনিসটা আজও আমাকে ভয় পাওয়ায়। এবং ওই যে পুটু ডলটা, ওটা কিন্তু, এবং সবচেয়ে যে মজার জিনিস হলো, ওই পুতুলটাকে যখন আমি পুড়িয়েছিলাম, ঠিক মাংস পোড়ালে যেরকম গন্ধ বেরোয়, ওরকম গন্ধ বেরোচ্ছে। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি অনেক জায়গাতেই দেখেছি, যেহেতু মানে ভুডু ডলের মধ্যে পিন ফুটিয়ে আপনি যেরকম বললেন যে যে ভিকটিম আছে তার শরীরের সমস্যা ক্রিয়েট করানো হয়, তো সেইখানে যখন ভুডু ডলটাকে পুরো জ্বালাচ্ছিলেন আগুন দিয়ে, তো সেক্ষেত্রে যেহেতু ওটা আপনার সাথে জড়িত, তো আপনার বডিতে কোনো রকম এফেক্ট আপনি ফিল করেছিলেন কিছু, মানে জ্বালা পোড়া কিছু? না, সেই দিন করিনি। খুব ভালো প্রশ্ন করেছ। সেদিন আমি হয়তো কিছু সেই মুহূর্তে করিনি, কারণ তারপরে আমি ওটাকে পোড়ানোর পরে ওই ছাইটা কিন্তু আমি গঙ্গায় বিসর্জন দিয়েছিলাম। আচ্ছা আমি রাস্তাঘাটে করে দিই, এই গঙ্গায় বিসর্জন। আচ্ছা এবং তারপরে আমার যেটা হয়েছিল 2-3 দিনের মাথায়, আমার একটা না অ্যালার্জি হয়, মানে ফোস্কার মতন অ্যালার্জিটা, হাতে পায়ে বিভিন্ন জায়গায় পুড়ে গেলে ফোস্কা পড়ে, ফোস্কার মতন একটা অ্যালার্জি হয়েছিল। সেটা বহুদিন ছিল, তারপরে আস্তে 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 ওষুধপত্র লাগিয়ে একদমই কিওর হয়ে যায়। মানে এইভাবে সারা গায়ে হয়েছিল, বাট কিছু নির্দিষ্ট জায়গায় মনে হচ্ছে ফোস্কা পড়েছে। আচ্ছা, কিন্তু সেটা এর জন্যই হয়েছে সেটা আমি বলতে পারবো না। মানে ইনস্ট্যান্ট, যেটা তুমি জানতে চাইলে, যে ইনস্ট্যান্ট আর কি। হ্যাঁ, মানে ওকে, মানে ওইটাকে অগ্নিসংযোগ করার সঙ্গে আমার গায়ে কোনো জ্বালা পোড়া বা না না কিছু নাই, কিছু নাই। উল্টে আমার মানে ধরে নাও 30-40% ব্যথা তারপর থেকে আমার কমতে শুরু করে দেয়। এবং আমি মানে তারপর তো অনেকটা জার্নি করেছি। এবং ওই যে বললাম না, আমি না কোনো ওইটার সাথে, মানে ওই ভুডু ডলটা পেয়েছি বলে আমি তো কোথাও ঘুরতে যাবো না। হ্যাঁ, মানে তুমি ভাবো, আমি 21 সালের সেপ্টেম্বর মাসে আমি ভুডু ডলটা পেয়েছি, আর 21 সালে, আর আমি ওইটা না 22 সালে পেয়েছি, আমি 23 সালে ঘুরতে চলে গেছি। হ্যাঁ, মানে আমার সাথে ওই রকম হচ্ছে, কানের কাছে ওরকম চিৎকার করতাম, আমি রীতিমতন বাইক নিয়ে বেরিয়ে করতাম বাড়ি থেকে ঘুরতে যেতাম। মানে আমি না রিজেক্ট করতে পারতাম না, মানে যে এইটা হচ্ছে, এইটার জন্য আমি কোথাও যাব না, আমি ঘরে বসে থাকবো, আমি ভয় পাবো, আমি আতঙ্ক হবে, ওই জিনিসগুলো আমার হতো না। দুশ্চিন্তা হতো। আর এবং আমি সবসময় ঈশ্বরের নাম করতাম। আমি দেখেছি, মানে এটা আমার জানি না আমার স্বীকৃতি কিনা, আমি ঈশ্বরের নাম করে করে কিন্তু আমি একটা খুব বিশ্বাস করছি, ঈশ্বরের নাম করলে অনেক বড় বিপদ হতে যায়। এটা আমার বাবাও বলতেন, আমার যিনি স্পিরিচুয়াল অ্যাডভাইজার উনিও বলেন, আমার মায়ের মুখেও শুনেছি, এবং বেশ কিছু
সাধু সন্তদের মুখেও শুনেছি যে দেখো, এটা তো আমাদের ধর্মে প্রচন্ড ভাবেই বলা আছে যে রাম নামে পাথর পর্যন্ত ভাসে। হোয়াট ইজ দ্যাট থিং? ঈশ্বরের প্রতি বিশ্বাস, হ্যাঁ, তার নাম, হ্যাঁ। তো সেই জিনিসটা আর কি, মানে ঈশ্বরের নাম করলে অনেক বিপদে চলে যায়, এবং সেটা বিশ্বাস করে যে প্রহ্লাদ হরিনাম করতে বলে হিরণ্যকাশ্যপকে বধ করতে পারেন। হ্যাঁ, ধ্রুব হরিনাম করতে বলে ধ্রুবকে কেউ মানে কোনো বিপদ তাকে টড়াতে পারে তার বিয়ে থেকে, মানে লক্ষ্য থেকে। মীরা প্রায় ছিলেন উনি গিরিধর নাম করে উনি বিষ পর্যন্ত খেয়ে নিয়েছিলেন, সেই বিষ হরণ করে নিয়েছিলেন ভগবান। ওনার এক ফোঁটা ওনার কোনো প্রভাব পড়েনি, ওনার উপর তো প্রচন্ড অত্যাচার হয়েছিল। উনি চিত্তরের মহারানী ছিলেন। আমরা দেখেছি মীরাবাইয়ের মন্দির, মীরাবাইয়ের সেই সাধনার স্থল চিত্তর যখন গেছিলাম, হ্যাঁ, 2023 সালে তখন। যাই হোক, তো আজকের মতো এখানেই রেকর্ডিংটা শেষ করছি, অনেকটাই দেরি হয়ে গেল। আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য? আমি এইটুকুনি বলতে চাই যে মানে ঈশ্বর সর্বশক্তিমান, এবং যতই ভূত প্রেত দত্তি দানব যাই বলো না কেন, সকলের কিন্তু ঈশ্বরের পায়ের নিচেই তো মানে কোনো কিছু হলে তার থেকে যেন বিশ্বাসটা না চলে যায়। মানে ইউ শুড বি পজিটিভ। হ্যাঁ, খুব পজিটিভলি, মানে আমার কাছে ঈশ্বরের নাম পজিটিভ, তো আমি সবসময় বলবো যে খুব পজিটিভলি থাকা উচিত, নেগেটিভিটিকে মনে স্থান দেওয়া উচিত নয়। এবং মানে ঈশ্বর বলো, প্রকৃতি বলো, ভাগ্য বলো, যাই বলো না কেন, তোমাকে একটা ওয়ে বাড়ি করে দেবে। মানে পৃথিবীতে বলা হয় ভগবান যখন কোনো সমস্যা আনেন তার সমাধানটা দিয়েই আনেন, মানে সমাধান না তৈরি করে সমস্যা আসে না আমাদের জীবনে। তো তার প্রতি বিশ্বাস রাখলে তিনি সব সমস্যারই সমাধান করে দেন। এটা আমি মানে সবাইকেই আগেও বলেছি, বহুবার বলেছি, বিভিন্ন লেখার ক্ষেত্রেও আমি বলি, এবং এখানে আমি একটাই কথা বলবো যে যত নেগেটিভিটি সব ঈশ্বরের পায়ের তলায় দলিত পড়ে রয়েছে। মানে ঈশ্বর সবার, এবং ঈশ্বর সত্য, তিনি সব অসত্যের ওপরে বিজয় প্রাপ্ত করেন ঈশ্বর। তো ঈশ্বরে বিশ্বাস থাকলে সব এভরিথিং। অবশ্যই। তো আজকের মতো রেকর্ডিংটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ভালো থেকো থেকে, আবার কথা হবে। এরপরে আমি হাইওয়ে নিয়ে বলবো, এবং বিভিন্ন অন্য অলৌকিক যে ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে সেগুলো নিয়েও কথা। অবশ্যই, ভালো থেকো। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Tune in, and turn up the fear. This is Terror FM.